এবার আমরা জানবো যে খাদ্য পিরামিড সম্পর্কে বিজ্ঞানী চার্লস এলটন তিনি 1927 খ্রিস্টাব্দে এই বাস্তুতান্ত্রিক যে পিরামিড, যে খাদ্য পিরামিড, সেই খাদ্য পিরামিডের তিনি ধারণা দিয়েছিলেন। আর এই খাদ্য পিরামিডের সবচেয়ে নিম্ন স্তরে থাকে কারা? উৎপাদক। আর যাদের এই উৎপাদকদের সংখ্যা কী হচ্ছে সর্বাধিক হয়। আর সবচেয়ে উপরে থাকে কে? তোমার সর্বোচ্চ তোমার শ্রেণীর খাদকরা থাকে, যাদের সংখ্যা হচ্ছে কি তোমার কম হয় এবং আকৃতিতে কী হচ্ছে তোমার বৃহৎ হয়। তাহলে এই খাদ্য পিরামিড কাকে বলে? বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খলের উৎপাদক থেকে বিভিন্ন পুষ্টি স্তরকে তোমার পর্যায়ক্রমে সাজালে যে পিরামিডের মতো যে জ্যামিতিক আকৃতি গঠন তৈরি হয় তাকে বলবো বাস্তুতান্ত্রিক পিরামিড বা খাদ্য পিরামিড। যাকে বলা হচ্ছে বাস্তুতান্ত্রিক পিরামিড বা খাদ্য পিরামিড। ধরো আমরা তাহলে বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলকে তোমার উৎপাদক থেকে যেমনি ক্রম পর্যায়ে সাজায়, তাহলে একটা পিরামিডের যে গঠন তৈরি হচ্ছে তাকে বলবো আমরা খাদ্য পিরামিড। এই খাদ্য পিরামিডের সবচেয়ে নিম্ন স্তরে থাকে কারা? উৎপাদকরা, যাদের সংখ্যাটা কী হচ্ছে বেশি হয়। আর সবচেয়ে উপরে থাকে কি তোমার তোমার সর্বোচ্চ শ্রেণী খাদক বা কোনো ক্ষেত্রে প্রগৌণ খাদক থাকে। তাদের সংখ্যাটা কী হচ্ছে কম হয় এবং তাদের আকৃতিতে বেশি হয়। এই বাস্তুতান্ত্রিক খাদ্য পিরামিডের কী কী বৈশিষ্ট্য? বাস্তুতান্ত্রিক খাদ্য পিরামিড তোমার খাদ্য শৃঙ্খলের বিভিন্ন পুষ্টি স্তরকে তোমার ক্রম পর্যায়ে সাজানো থাকে এই খাদ্য পিরামিডের মধ্যে। আর এই যে খাদ্য পিরামিড তোমার লিন্ডাম্যানের 10% সূত্র মেনে চলে। খাদ্য পিরামিডের মধ্যে লিন্ডাম্যানের 10% সূত্র কী হচ্ছে তোমার, বা 10% নিয়মটা তোমার সিদ্ধ হয়। আর পিরামিডের সবচেয়ে নিচে তোমার উৎপাদক থাকে, আর শীর্ষে কারা থাকে? শীর্ষে তোমার প্রগৌণ খাদক বা সর্বোচ্চ শ্রেণীর তোমার খাদক থাকে। আর সর্বনিম্ন স্তরে তোমার সঞ্চিত শক্তির পরিমাণ সবচেয়ে বেশি থাকে। যত উপরের দিকে যাওয়া যায় শক্তির পরিমাণ ক্রমশ কমতে থাকে। তাহলে উৎপাদকের মধ্যে যে শক্তি নিহিত আছে, আমরা কী বলি লিন্ডাম্যানের 10% সূত্র, যে প্রত্যেকটা পুষ্টি স্তরের মধ্যে দিয়ে যেমন শক্তি যায়, শক্তি কী হচ্ছে অপচয় ঘটে। তাহলে কী হচ্ছে উৎপাদকদের মধ্যে সবচেয়ে বেশি শক্তি নিহিত থাকে। যত তোমার উপর দিকে যাওয়া যায় তত কী হচ্ছে শক্তির পরিমাণটা ক্রমশ কমতে থাকে। আর তোমার খাদ্য পিরামিডের তোমার উৎপাদকের সংখ্যা বেশি থাকে, আর তোমার প্রগৌণ এবং সর্বোচ্চ শ্রেণীর খাদকের সংখ্যা কম হয়। কিন্তু আকৃতির দিক থেকে উৎপাদকের সংখ্যা উৎপাদক তোমার ছোট হয় এবং প্রগৌণ খাদক এবং সর্বোচ্চ শ্রেণীর খাদক কী হচ্ছে আকৃতিতে বড় হয়। তাহলে এটা হচ্ছে খাদ্য পিরামিড। তাহলে খাদ্য পিরামিডটা হলো বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলের উৎপাদক থেকে বিভিন্ন পুষ্টি স্তরকে তোমার পর্যায়ক্রমিকভাবে সাজালে যে পিরামিডের মতো যে গঠন দেখতে পাচ্ছি, গঠন সৃষ্টি হয়, তাকে বলা হচ্ছে খাদ্য পিরামিড বা ফুড পিরামিড বলা হচ্ছে, বা বায়োমাসের পিরামিডও বলা হচ্ছে। তাহলে বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম। এবার হচ্ছে তোমার পিরামিডের আকৃতি। পিরামিডের কী কী কেমন কেমন আকৃতি হয় বা কী ধরনের আকৃতি হয়। পিরামিডের প্রধানত তোমার 3 ধরনের আকৃতি হয়। প্রথমটা কি হচ্ছে তোমার খাড়া বা ঊর্ধ্বমুখী পিরামিড। খাড়া বা ঊর্ধ্বমুখী পিরামিড। খাড়া বা ঊর্ধ্বমুখী পিরামিড কি? এক্ষেত্রে পিরামিডের ভূমিটা কী হচ্ছে বিস্তৃত হয়, আর উপরটা ক্রমশ সরু হয়। কেমন আকৃতি হয়?
তাহলে এক্ষেত্রে পিরামিডটা দেখো নিচেটা কত ধরে বিস্তৃত, মানে এই পিরামিডের ভূমিটা কী হয়, বিস্তৃত হয়, আর উপর দিকটা কী হচ্ছে ক্রমাগত সরু হয়। তাহলে যে পিরামিডের তোমার ভূমিটা কী হচ্ছে বিস্তৃত হয় এবং উপরের দিকটা ক্রমশ সরু হয় তাকে বলা হচ্ছে তোমার কি খাড়া বা ঊর্ধ্বমুখী পিরামিড। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে তোমার তৃণভূমি এবং পুকুরের বাস্তুতন্ত্র এবং তৃণভূমি এবং পুকুরের বাস্তুতন্ত্র। আমরা যদি পুকুরের বাস্তুতন্ত্র দেখি বা একটা তৃণভূমি বাস্তুতন্ত্র দেখি, সেক্ষেত্রে দেখা যাবে কি, ধরো উৎপাদক কারা সবুজ উদ্ভিদ, সবুজ উদ্ভিদ দেখা যায় কি আছে ফড়িং, ফড়িং দেখা যায় ব্যাং, ব্যাং দেখা যায় সাপ, সাপ দেখা যায় ময়ূর। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে উৎপাদকের সংখ্যা বেশি, উৎপাদকের চেয়ে প্রাথমিক খাদকের সংখ্যা কম, প্রাথমিক ক্ষেত্রে গৌণ খাদকের সংখ্যা একটু কম হয়, গৌণ খাদকের চেয়ে প্রগৌণ খাদকের সংখ্যা কম হয়, আর প্রগৌণ খাদকের সর্বোচ্চ শ্রেণী খাদকের সংখ্যা কম হয়। তাহলে এক্ষেত্রে দেখা যাবে পিরামিডটা কী হচ্ছে তোমার নিজেটা বিস্তৃত হচ্ছে এবং উপরটা ক্রমশ শুরু হচ্ছে, বা উপরটা ক্রমশ কী হচ্ছে তোমার প্রাণীর সংখ্যা ক্রমশ কমছে। এইভাবে কী হচ্ছে একটা তোমার খাড়া আকৃতি বা ঊর্ধ্বমুখী পিরামিড সৃষ্টি হচ্ছে। 2 নম্বরটা কি তোমার উল্টানো বা বিপরীতমুখী পিরামিড। উল্টানো বা বিপরীতমুখী পিরামিড। এক্ষেত্রে কি হয়, পিরামিডটা তোরা উল্টো মতো হয়, ঠিক এই টাইপের হয়। তাহলে এক্ষেত্রে পিরামিডের তোমার ভূমিটা কি হচ্ছে সরু হয়, আর তোমার যত উপরের দিকে যাওয়া যায় তত কি হচ্ছে তোমার প্রশস্ত হয় বা স্ফীত হয়। এক্ষেত্রে কি হচ্ছে উৎপাদক, উৎপাদক তারপর কি তোমার শাকাশী প্রাণী, এটা মাংসাশী প্রাণী। এই ধরনের বাস্তুতন্ত্র তোমার মূলত সমুদ্রে দেখতে পাওয়া যায়। এক্ষেত্রে কি হচ্ছে পিরামিডের সর্বনিম্ন স্তরে জীবেদের সংখ্যা তোমার কম হয়, আর যত উপরের দিকে যাওয়া যায় তত হচ্ছে জীবভরটা বা জীবের সংখ্যা ক্রমত বাড়তে থাকে। যেমন তোমার সমুদ্রে যদি আমরা তোমার বাস্তুতন্ত্র দেখি, তাহলে উৎপাদক সমুদ্রে উৎপাদকের সংখ্যা কম থাকে, শাকাশী প্রাণী তার চেয়ে বেশি থাকে, এবং মাংসাশী প্রাণী বড় বড় তিমি এদের সংখ্যা কী হচ্ছে তোমার ক্রমাগত বেশি থাকে। একটা উদাহরণ যদি বলা হয় তোমার উল্টানো পিরামিডের, ধরো তোমার একটা অরণ্যের বাস্তুতন্ত্রে বা অরণ্যে কী হচ্ছে বৃক্ষজাতীয় উদ্ভিদ থাকে, বৃক্ষজাতীয় একটা উদ্ভিদ, তার মধ্যে ফল ভক্ষণকারী তার মধ্যে অবস্থিত, সেই বৃক্ষের মধ্যে অবস্থিত ফল ভক্ষণ প্রাণীর সংখ্যা তোমার উদ্ভিদের চেয়ে বেশি। তার থেকে তোমার এই যে পাখিদের বা ফল ভক্ষণকারী প্রাণীর দেহে অবস্থিত পরজীবীর সংখ্যা বেশি। তাহলে কী হচ্ছে ক্রমাগত কী হচ্ছে তোমার প্রত্যেকটা পুষ্টি স্তরে, বা ধরো একটা গাছ, অরণ্যের যে গাছ আছে গাছের সঙ্গে পাখির সংখ্যাটা বেশি, তার থেকে পাখির মধ্যে বা শ্রেণীর প্রাণীর মধ্যে অবস্থিত পরজীবীর সংখ্যা বেশি। এইভাবে কী হচ্ছে নিজেদের যত ক্রমাগত উপরে যাচ্ছে তত কী হচ্ছে তোমার স্ফীত হচ্ছে, এবং এর ভূমিটা কী হচ্ছে সরু হয় এবং উপরের অংশ কী হচ্ছে তোমার স্ফীত হয়। এটা হচ্ছে উল্টানো বা বিপরীতমুখী পিরামিড। আর একটা পিরামিড আছে, সেটা কি মাকু আকৃতি। 3 নম্বর হচ্ছে তোমার কি মাকু আকৃতি। মাকু আকৃতির পিরামিড। এক্ষেত্রে পিরামিডটা কেমন আকৃতি হয়, এটা উৎপাদক,
শাকাশী প্রাণী, শাকাশী প্রাণী, এটা হচ্ছে তোমার কি মাংসাশী প্রাণী। তাহলে এক্ষেত্রে এই মাকু আকৃতি পিরামিডের ক্ষেত্রে কি হয়, ভূমিটা এবং শিখরটা, ভূমিটা আর শিখরটা কি হচ্ছে সরু হয়, আর মধ্যবর্তী যে অঞ্চলটা সেটা কি হচ্ছে তোমার কি স্ফীত হয়। উদাহরণ কি, তোমার বনভূমির খাদ্য শৃঙ্খল, উদাহরণ হচ্ছে কি তোমার বনভূমির খাদ্য শৃঙ্খল। যেমন বনভূমির খাদ্য শৃঙ্খলে কী হচ্ছে, তোমার বড় গাছের সংখ্যা কম, উৎপাদক বড় গাছের সংখ্যা কী হচ্ছে কম, আর এদের উপর নির্ভরশীল হয়ে যে সমস্ত শাকাশী প্রাণীর সংখ্যা অপেক্ষিত বেশি, তার চেয়ে একটু বেশি, যেমন হাতি, হরিণ এইগুলো। আবার কী হচ্ছে, পরবর্তীভাবে মাংসাশী প্রাণীর সংখ্যা কম হয়, যেমন বাঘ, সিংহ, বাজ পাখি, এদের সংখ্যা কী হচ্ছে কম হয়। তা উৎপাদক এবং কী হচ্ছে মাংসাশী প্রাণীর সংখ্যা কম, কিন্তু শাকাশী প্রাণীর সংখ্যা কী হচ্ছে অপেক্ষিত বেশি। তাহলে এই পিরামিডটা তোমার ভূমি আর হচ্ছে শিকড়টা সরু হচ্ছে এবং মাঝখানটা কী হচ্ছে তোমার কি স্ফীত হচ্ছে। এটা হচ্ছে তোমার মাকু আকৃতি পিরামিড। তাহলে আমরা আকৃতি অনুসারে তোমার পিরামিডকে তিনটে ভাগ করেছি, কী কী, খাড়া বা ঊর্ধ্বমুখী পিরামিড, উল্টানো পিরামিড বা বিপরীতমুখী পিরামিড, আর 3 নম্বরটা কী হচ্ছে তোমার মাকু আকৃতি পিরামিড। এবার আমরা সংখ্যার উপর ভিত্তি করে নয়, তোমার বাস্তুতন্ত্রের পিরামিডকে আমরা আবার 3টে ভাগে ভাগ করব। আগেরটা দেখলাম যে আকৃতি অনুসারে শ্রেণীবিন্যাস, এবার যে বাস্তুতন্ত্রের পিরামিডের শ্রেণীবিন্যাসটা জানবো। বাস্তুতন্ত্রের পিরামিড তোমার সাধারণত 3 প্রকার, সংখ্যা পিরামিড, তারপরে কি তোমার বায়োমাসের পিরামিড, আর একটা কি তোমার হচ্ছে শক্তির পিরামিড। তাহলে পিরামিডের বাস্তুতান্ত্রিক পিরামিডের প্রকারভেদ। প্রথমটা হচ্ছে কি তোমার সংখ্যা। বাস্তুতন্ত্রের পিরামিডকে আমরা 3টে ভাগ করি, একটা হচ্ছে সংখ্যা পিরামিড, একটা হচ্ছে বায়োমাসের পিরামিড, একটা হচ্ছে তোমার শক্তির পিরামিড। প্রথমে আসি সংখ্যা পিরামিড। সংখ্যার পিরামিড, সংখ্যা পিরামিড কাকে বলে? বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলে প্রতিটি পুষ্টি স্তরে জীবেদের সংখ্যার ভিত্তিতে ক্রমপর্যায়ে সাজালে যে বাস্তুতান্ত্রিক পিরামিড পাওয়া যায় বা গঠিত হয় তাকে বলা হচ্ছে তোমার সংখ্যার পিরামিড। তাহলে বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খলের প্রতিটি পুষ্টি স্তরে জীবেদের সংখ্যার ভিত্তিতে ক্রমপর্যায়ে সাজালে যে পিরামিড পাওয়া যায় তাকে বলা হচ্ছে তোমার কি সংখ্যা পিরামিড। যেমন একটা উদাহরণ কি তোমার তৃণভূমির খাদ্য শৃঙ্খল, একটা উদাহরণ, তৃণভূমির খাদ্য শৃঙ্খলে তো কী হয়, পিরামিডটা গঠিত হয়। এক্ষেত্রে আমরা যদি পিরামিডটা দেখি তাহলে কেমন, তোমার সবুজ উদ্ভিদ, বা যদি ঘাস বলি, সবুজ উদ্ভিদ, ঘাসকে কে খাচ্ছে তোমার ফড়িং, ব্যাং, সাপ, ময়ূর। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যত নিচের থেকে ভূমি থেকে উপরে যাচ্ছি তত কী হচ্ছে তোমার জীবেদের সংখ্যা ক্রমাগত তোমার হ্রাস ঘটছে, আর ভূমিতে বা নিচে উপর থেকে নিচে এলে কী হবে তোমার জীবেদের সংখ্যা কী হচ্ছে তোমার বাড়ছে। তাহলে বিভিন্ন প্রকার পুষ্টি স্তরে প্রতিটি একক জীবের সংখ্যার ভিত্তিতে এই পিরামিডটা তোমার কিছু সংখ্যার ভিত্তিতে তোমার এই পিরামিডটা তোমার গঠিত হচ্ছে, সংখ্যা পিরামিডটা। আর কি হয়, আর এর সর্বোচ্চ সর্বনিম্ন
উৎপাদকের সংখ্যা সবচেয়ে বেশি বললাম, সবচেয়ে নিচে এদের উৎপাদকের সংখ্যা বেশি, আর যত উপর দিয়ে ওঠা যায় তত কিন্তু তোমার জীবেদের সংখ্যা হ্রাস পায়, কিন্তু তাদের আকার বৃদ্ধি হয়। আর এই পিরামিডটা কী ধরনের পিরামিড? তোমার ঋজু আকৃতি পিরামিড গঠিত হয়। তাহলে সংখ্যা পিরামিডের ক্ষেত্রে কী আকৃতি পিরামিড গঠিত হয়? তোমার ঋজু, সাধারণত ঋজু এবং উল্টানো পিরামিডও তোমার গঠিত হয়। যদি বলে একটা সংখ্যা পিরামিডের উদাহরণ কি, তোমার তৃণভূমির খাদ্য শৃঙ্খল হচ্ছে তোমার একটা সংখ্যা পিরামিডের একটা উদাহরণ। নেক্সট কি? তোমার বায়োমাসের পিরামিড। প্রথমত বায়োমাসটা কি? বায়োমাস হলো কোনো জীবের মধ্যে কতখানি জৈব বস্তু আছে। কোনো জীবের মধ্যে যতখানি জৈব বস্তু থাকে তাকে বলা হচ্ছে তোমার কি? বায়োমাস। তাহলে বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খলের প্রতিটি পুষ্টি স্তরে বায়োমাসকে তার পরিমাণ অনুসারে সাজালে যে বাস্তুতান্ত্রিক পিরামিড গঠিত হয় তাকে বলা হচ্ছে বায়োমাসের পিরামিড বা জীবভরের পিরামিড। আবার বলছি, বায়োমাসের পিরামিড কাকে বলে? বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খলের প্রতিটি পুষ্টি স্তরে বায়োমাসকে তার পরিমাণ অনুযায়ী সাজালে যে বাস্তুতান্ত্রিক পিরামিড গঠিত হয় তাকে বলা হচ্ছে বায়োমাসের পিরামিড বা জীবভরের পিরামিড বলা হচ্ছে। এই পিরামিডের কেমন হয়? উৎপাদক, তারপরে কি? প্রাথমিক খাদক, প্রাথমিক খাদক, গৌণ খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক, সর্বোচ্চ খাদক। সর্বোচ্চ শ্রেণীর খাদক। এই ধরনের পিরামিড জীবের দেহে সম্পূর্ণ বায়োমাসের ভিত্তিতে তোমার গঠিত হচ্ছে। বায়োমাসের পিরামিডটা সাধারণত সবচেয়ে বেশি বায়োমাস থাকে তোমার উৎপাদকের মধ্যে। উৎপাদকের মধ্যে তোমার বায়োমাস বা জৈব বস্তু সবচেয়ে বেশি থাকে উৎপাদকের মধ্যে। যদি দেখো উৎপাদকের মধ্যে তোমার যদি এত কেজি তোমার বায়োমাস থাকে, পরবর্তী প্রাথমিক শ্রেণীর খাদকের মধ্যে ক্রমশ কমতে থাকবে বায়োমাসটা। এভাবে ক্রমশ কী হচ্ছে? তোমার কমতে 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 যাবে। তাহলে এই যে বায়োমাসের পিরামিড, সবচেয়ে বেশি বায়োমাস কাদের মধ্যে থাকে? তোমার উৎপাদকের মধ্যে। বায়োমাসটা কি বলেছি? কতখানি জৈব বস্তু থাকে। উৎপাদকের মধ্যে জৈব বস্তু সবচেয়ে বেশি পরিমাণে থাকে। আর সর্বোচ্চ শ্রেণীর খাদকের মধ্যে কী হচ্ছে? এটা সবচেয়ে বায়োমাসটা ক্রমশ কমতে থাকে। এই পিরামিডটা কেমন আকৃতি হয়? তোমার ঊর্ধ্বমুখী হতে পারে বা উল্টানো বা মাকু আকৃতি হতে পারে। এই বায়োমাসের পিরামিডের আকৃতি তোমার 3 ধরনের হতে পারে: ঊর্ধ্বমুখী হতে পারে, উল্টানো হতে পারে এবং মাকু আকৃতি হতে পারে। তবে তৃণভূমি এবং বনভূমি বাস্তুতন্ত্রে তোমার ঊর্ধ্বমুখী বা ঋজু প্রকৃতি তোমার পিরামিড দেখা যায়। আর সমুদ্র বা হ্রদের ক্ষেত্রে কী হচ্ছে? তোমার ফাইটোপ্লাঙ্কটন অতি ক্ষুদ্র হয়, তাদের বায়োমাস মানে ধরা হয় না। তখন কী হচ্ছে? এই খাদ্য শৃঙ্খল কেমন হয়? তোমার মাকু আকৃতি পিরামিড দেখায়। তাহলে বায়োমাসের ভিত্তিতে আমরা তোমার যদি খাদ্য শৃঙ্খলকে ক্রম পর্যায়ে সাজাই তাহলে আমরা বায়োমাসের পিরামিড আমরা দেখতে পাবো। 3 নম্বর হচ্ছে কি? তোমার শক্তির পিরামিড। শক্তি পিরামিড কাকে বলে? বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খলের প্রতিটি পুষ্টি স্তরের
শক্তির পরিমাণকে, প্রতিটি পুষ্টি স্তরে শক্তির পরিমাণকে ক্রমপর্যায়ে সাজালে যে বাস্তুতান্ত্রিক পিরামিড পাওয়া যায় তাকে বলা হচ্ছে তোমার কি, শক্তির পিরামিড। তাহলে বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খলের প্রতিটি পুষ্টি স্তরে শক্তির পরিমাণকে যদি আমরা ক্রমপর্যায়ে সাজাই যে পিরামিড পাবো তাকে বলা হচ্ছে শক্তির পিরামিড। এই পিরামিডের কেমন আকৃতি হয়, ধরো একটা শক্তির পিরামিড আমরা দেখি কেমন হয়। এটা হচ্ছে ধরো উৎপাদক, ঘাস, ফড়িং, ব্যাঙ, সাপ, বাজ পাখি বা ময়ূর। তাহলে এটির প্রত্যেকটা হচ্ছে পুষ্টি স্তর। এক্ষেত্রে কী হবে, পুষ্টি স্তরে তোমার যত নিচে থেকে ওপরে যাব তত কী হচ্ছে, শক্তির পরিমাণটা ক্রমশ কমতে থাকবে। এই পিরামিডে তোমার শক্তির পিরামিডে কী হচ্ছে, প্রতিটি অনুভূমিক ক্ষেত্রে বা ক্ষেত্রে প্রতি বছর প্রতি একক তোমার আয়তনে কতটা শক্তি আবদ্ধ আছে সেটা তোমার সূচিত করে এই শক্তির পিরামিড। তাহলে শক্তির পিরামিড কী করে, শক্তির পিরামিডের প্রতিটি অনুভূমিক ক্ষেত্র সেই পুষ্টি স্তরে প্রতি বছর প্রতি একক ক্ষেত্রফলে কতটা শক্তি আবদ্ধ আছে সেটা সূচিত করে। আর সর্বোচ্চ শক্তি আবদ্ধ থাকে কার মধ্যে, তোমার উৎপাদক। এখানে আমরা দেখেছি ঘাস দেখতে পাচ্ছি, এটা উৎপাদক। সবচেয়ে বেশি পরিমাণ শক্তি তোমার আবদ্ধ হয় তো কার মধ্যে, তোমার উৎপাদকের মধ্যে বা সবুজ উদ্ভিদের মধ্যে। তারা কি করে, তারা সূর্য থেকে আগত আলোক শক্তিকে তারা শোষণ করে, সেটা কি হচ্ছে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে এবং খাদ্যের মধ্যে শৈতিক শক্তি রূপে তারা সঞ্চয় করে রাখে। এবং এভাবে কী হচ্ছে, যখন উৎপাদক থেকে ক্রম পর্যায়ে শক্তিটা তোমার পরবর্তী পুষ্টি স্তরে বা পরবর্তী পুষ্টি স্তরের মধ্যে দিয়ে যায়, তখন শক্তির পরিমাণটা ক্রমশ কমতে কমতে যায়। তাহলে এই শক্তির পিরামিডের সর্বোচ্চ স্তরে তোমার শক্তির পরিমাণ কম থাকে এবং সর্বনিম্ন স্তরে শক্তির পরিমাণটা সবচেয়ে বেশি থাকে। আর শক্তির পিরামিড তোমার উৎপাদনশীলতার ওপর নির্ভর করে। এই যে উৎপাদনশীলতা, কতটা শক্তি উৎপাদন হচ্ছে তার উপর নির্ভর করে। যদি শক্তি উৎপাদন বেশি হয় তাহলে সর্বোচ্চ শ্রেণীর খাদকের মধ্যে শক্তি বেশি অর্জন করবে। যদি তোমার উৎপাদকটা কম পরিমাণ শক্তি তোমার আবদ্ধ করে, সেক্ষেত্রে সর্বোচ্চ শ্রেণীর খাদকের মধ্যে কী হচ্ছে, শক্তিটা কম পরিমাণে যাবে। আর শক্তি পিরামিডের আকৃতি কী ধরনের হয়, ঋজু বা ঊর্ধ্বমুখী হয় সর্বদা। শক্তি পিরামিডের আকৃতি তোমার ঋজু বা ঊর্ধ্বমুখী হয়। এই শক্তি পিরামিডে কী হচ্ছে, শক্তিটা কী হচ্ছে তোমার সর্বোচ্চ শ্রেণীর খাদকের মধ্যে কীভাবে কমতে কমতে থাকে। কারণ আমরা জেনেছি লিন্ডারম্যানের দশম সূত্র অনুযায়ী যে প্রত্যেকটা পুষ্টি স্তরের মধ্যে দিয়ে শক্তি যখন যায় তার মধ্যে তার 10%, মোট শক্তির 10% যায়, বাকি 90% কী হচ্ছে তোমার তাপশক্তি রূপে তোমার নির্গত হয় এবং বিভিন্ন রকম জৈবনিক ক্রিয়ায় ব্যবহৃত হয়ে থাকে। এই জন্য এইভাবে কী হচ্ছে, প্রত্যেকটা পুষ্টি স্তরের মধ্যে দিয়ে যখন শক্তিটা যায় তখন কী হচ্ছে, তোমার শক্তির পরিমাণটা কমতে থাকে। তাহলে ঘাস আমরা যদি সব উৎপাদকের মধ্যে যদি দেখি, ঘাসের মধ্যে যে শক্তি নিহিত আছে, ফড়িংয়ের মধ্যে যখন যাবে তার কম যাবে, সেই তার 10% যাবে বা কম পরিমাণটা যাবে। ফড়িং থেকে ব্যাঙে কম হবে শক্তিটা। তারপর যে ব্যাঙকে যখন সাপ ভক্ষণ করবে তখন ব্যাঙ থেকে সাপে কী হচ্ছে, শক্তিটা কম পরিমাণে যাবে, কারণ বাকি শক্তিটা কী হচ্ছে তোমার তাপশক্তি রূপে মুক্ত হবে এবং বিভিন্ন জৈবনিক ক্রিয়ায় ব্যবহৃত হবে। এবং সর্বোচ্চ তখন একবারে শিখরে, তোমার পিরামিডের শিখরে যে যারা অবস্থান করে বা সর্বোচ্চ শ্রেণীর খাদক, তাদের দিয়ে কী হচ্ছে, শক্তিটা একবারে কম পরিমাণে যাবে। কারণ কি, লিন্ডারম্যানের দশম সূত্র অনুযায়ী আমরা দেখেছি যে প্রত্যেকটা পুষ্টি স্তরের মধ্যে দিয়ে কী হচ্ছে, শক্তি যখন যায় তখন কী শক্তির পরিমাণটা তোমার কমতে থাকে। এইভাবে কী হচ্ছে, তোমার শক্তির পিরামিডে গঠিত হয়। তোমরা সংখ্যা পিরামিড, শক্তির পিরামিড এবং বায়োমাসের পিরামিডের মধ্যে পার্থক্যটা বই থেকে করে নেবে। নেক্সট হচ্ছে তোমার পুষ্টি স্তর বা খাদ্য স্তর। নেক্সট টপিক, খাদ্য স্তর বা পুষ্টি স্তর। তাহলে পুষ্টি স্তর বা খাদ্য স্তর কাকে বলে? পুষ্টির প্রকৃতি অনুসারে
বাস্তুতন্ত্রের জীবগুলোকে যে গোষ্ঠীভুক্ত করা হয় তাকে বলা হচ্ছে তোমার কি পুষ্টি স্তর। পুষ্টির প্রকৃতি অনুসারে বাস্তুতন্ত্রের জীবগুলোকে যে গোষ্ঠীভুক্ত করা হয় তাকে বলা হচ্ছে তোমার কি পুষ্টি স্তর বা খাদ্য স্তর বলা হচ্ছে। পুষ্টি স্তরের প্রকারভেদ। পুষ্টি স্তরকে আমরা দুটোভাবে ভাগ করি, একটা হচ্ছে কি তোমার স্বভোজী, 2 নম্বর কি তোমার পরভোজী। প্রথমে আসবো স্বভোজী। আমরা আগে জেনেছি স্বভোজী আকারে যে সমস্ত জীব খাদ্য সংশ্লেষ করতে সক্ষম, সবুজ উদ্ভিদরা, তারা হচ্ছে কি তোমার শ্বাসপ্রশ্বাসের প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করতে সক্ষম। তা যে সমস্ত জীবেরা কী হচ্ছে ক্লোরোফিলের সাহায্যে এবং সূর্যের আলোক সাহায্যে কী হচ্ছে নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, তাকে বলে তোমার কি স্বভোজী, বা তাদের কী বলতো আমরা কী বলি উৎপাদকও বলে থাকি, উৎপাদকও বলে থাকি আমরা, বা প্রডিউসার, উৎপাদক বা প্রডিউসার বলা হয়। 2 নম্বর কি তোমার পরভোজী। পরভোজী কারা? যারা হচ্ছে স্বভোজীদের ভক্ষণ করে পুষ্টি সম্পন্ন করে তাকে বলা হচ্ছে তোমার পরভোজী। পরভোজী তোমার 2 ভাগে ভাগ করা যায় পরভোজীকে। একটা হচ্ছে তোমার কি খাদক আর বিয়োজক। বিয়োজক খাদক কারা? যে সমস্ত প্রাণী উৎপাদকদের খাদ্য হিসাবে গ্রহণ করে তাদের খারে বলা হচ্ছে খাদক। খাদক সাধারণত কি তোমার 3 প্রকার হয়ে থাকে। কি কি? প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক। প্রগৌণ খাদক আরেকটা হয় তোমার সর্বোচ্চ শ্রেণীর খাদক হয়। আর বিয়োজক কারা? যারা হচ্ছে আনুবীক্ষণিক জীব, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া। এরা কি করে? এরা হচ্ছে তোমার জীবেতে যে জটিল প্রোটোপ্লাজমে যে জটিল বস্তু থাকে সেই জটিল জৈব বস্তুকে তোমার ভেঙে ফেলে, ভেঙে সরল জৈব বস্তু গঠন করে, জৈব যৌগ গঠন করে। সরল জৈব যৌগগুলোকে আবার বিশ্লিষ্ট করে কী হচ্ছে অজৈব যৌগ গঠন করে বা অজৈব লবণ গঠন করে, সেগুলো মাটিতে মিশিয়ে দেয়। এটা খাদ্যের পুষ্টি স্তর যার নাম। এবার হচ্ছে ট্রফিক স্তর। ট্রফিক স্তর। এই ট্রফিক স্তরটা কি? খাদ্যের ভিত্তিতে কোনো বাস্তুতন্ত্রে অন্তর্ভুক্ত জীবগুলির যে কার্যকারী অবস্থান, জীবগুলোর যে কার্যকারী যে অবস্থান কোন পুষ্টি স্তর অবস্থান করছে তাকে বলা হচ্ছে তোমার কি টপিক স্তর। তাহলে ধরো একটা খাদ্য পিরামিডে যে উৎপাদকটা কোথায় অবস্থান করছে, প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদকটা কোথায় অবস্থান করছে, এই যে অবস্থান, ঠিক আছে, তাদের যে কার্যকারী অবস্থান, জীবেদের খাদ্য সম্পর্কের ভিত্তিতে যে প্রাণীদের যে অবস্থান তাকে বলা হচ্ছে তোমার কি ট্রপিক স্তর বলা হচ্ছে। তো খাদ্যের ভিত্তিতে কোনো বাস্তুতন্ত্রের অন্তর্ভুক্ত জীবগুলির যে কার্যকারী অবস্থান তাকে বলা হচ্ছে টপিক স্তর। এই টপিক স্তরের ধাপগুলো কি কি? প্রথম হচ্ছে প্রথম টপিক স্তর। প্রথম টপিক স্তর কি? সবুজ যাকে বলা হচ্ছে T1 দ্বারা প্রকাশ করা হয়, T1 ফার্স্ট টপিক লেভেল বলা হচ্ছে। সবুজ উদ্ভিদরা শ্বাস প্রক্রিয়ার চেয়ে খাদ্য উৎপাদন করছে এবং খাদ্য থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্য টপিক স্তরের জীবেরা শক্তি সংগ্রহ করছে। তাই সবুজ উদ্ভিদরা কি হচ্ছে এই প্রথম টপিক স্তরে থাকে। 2 নম্বর কি? দ্বিতীয় টপিক স্তর বা T2 দ্বারা প্রকাশ করা হচ্ছে বা সেকেন্ড টপিক লেভেল বলা হচ্ছে। তৃণভোজী প্রাণীরা সরাসরি কী হচ্ছে তোমার উৎপাদকের হারে ভক্ষণ করছে এবং পুষ্টি সম্পন্ন হচ্ছে। এই কারণে এরা হচ্ছে দ্বিতীয় টপিক স্তরে অবস্থান করে। উদাহরণ কি? তোমার জুপ্লাঙ্কটন, পুকুরের বাস্তুতন্ত্রের মধ্যে জুপ্লাঙ্কটন, আর তৃণভূমি বাস্তুতন্ত্রের মধ্যে ফড়িং, আর বনভূমি বাস্তুতন্ত্রের মধ্যে তোমার হরিণ হচ্ছে তোমার দ্বিতীয় টপিক স্তরের মধ্যে অবস্থান করে। 3 নম্বর কি? তৃতীয়
ট্রফিক স্তর। এটাকে T3 বলা হচ্ছে, থার্ড ট্রপিক লেভেল বলা হচ্ছে, থার্ড ট্রপিক স্তর বলা হচ্ছে। এই স্তরে কী হচ্ছে, জীবেরা মাংসাশী হয়। এই থার্ড ট্রপিক স্তরে এরা তৃণভোজীদের ভক্ষণ করে শক্তি সঞ্চয় করে বা শক্তি সংগ্রহ করে। উদাহরণ কি, তোমার জলাশয়ের ছোট মাছ, জঙ্গলের শিয়ালরা হচ্ছে কি তোমার কি তৃতীয় টপিক স্তরে তোমার অবস্থান করে। 4 নম্বর কি, চতুর্থ ট্রপিক স্তর, যেটাকে T4 বলা হচ্ছে বা ফোর্থ টপিক লেভেল বলা হচ্ছে। এই স্তর প্রগৌণ খাদকরা অবস্থান করে, যারা হচ্ছে তৃণভোজী এবং ছোট ছোট মাংসাশী প্রাণীদের ভক্ষণ করে এবং পুষ্টি সম্পন্ন হয়। উদাহরণ কি, তোমার বনাঞ্চলের বা বনভূমির বাস্তুতন্ত্রে কী হচ্ছে তোমার বাঘ, তারপরে হচ্ছে কি তোমার ময়ূর, জলাশয়ের মধ্যে বড় মাছেরা কী হচ্ছে চতুর্থ টপিক স্তরে তোমার অবস্থান করে। তাহলে আমরা জানলাম খাদ্য স্তর বা পুষ্টি স্তর এবং টপিক স্তর সম্পর্কে আমরা জানলাম।